সুপ্রিয় একাদশ দ্বাদশ উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, স্বাস্থ্যবিধি মেনে চলছো এবং গৃহ অবস্থান করছো। যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য অপেক্ষায় আছো, তোমাদের এপ্রিলের 1 তারিখ পরীক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু করোনা ভাইরাস জনিত বিশ্ব মহামারীর কারণে সেই পরীক্ষাটি তোমাদের পক্ষে দেওয়া সম্ভব হয়নি। যে কোনো সময় পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসলে পরে তোমাদেরকে আবার পরীক্ষায় বসতে হবে। সেজন্য পড়ালেখার সাথে তোমাদের সম্পর্কটা যেন থাকে, তোমাদের মনোবলটা যেন চাঙ্গা থাকে, সেজন্য আজকের এই ক্লাসটি। আর যারা দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত আছো, তাদের কোনো কোনো কলেজে একাদশ বার্ষিক পরীক্ষা অনলাইনে এমসিকিউর মাধ্যমে নেওয়া হচ্ছে। সেই এমসিকিউ পরীক্ষা কিংবা যারা একাদশ শ্রেণীতে নতুন ভর্তি হয়েছ, তাদের জন্য এই ক্লাসটি অনেক উপকারে আসবে। তোমরা জানো, বর্তমান শিক্ষা পদ্ধতিতে যে পরীক্ষাটি হয় সেখানে দুটো অংশ আছে, একটি হলো এমসিকিউ, আরেকটি হলো সিকিউ অংশ। এমসিকিউতে আমাদের নাম্বার হলো 25 আর সিকিউতে নাম্বার হলো 50। আমি তোমাদেরকে আজকে উচ্চতর গণিত প্রথম পত্রের এমসিকিউ পরীক্ষার প্রশ্নটি কীরকম হতে পারে এবং এটার প্রস্তুতিটা কিভাবে নিতে হবে, কিভাবে কম সময়ে অ্যান্সারটি করা যাবে, এর উপরে কিছু প্রস্তাবনা, কিছু পরামর্শ তোমাদেরকে দেব। সেটি যদি তোমরা অনুধাবন করো তাহলে তোমাদের জন্য এটি অনেক বেশি উপকারে আসবে। প্রথমত আসো উচ্চতর গণিত প্রথম পত্র। এই প্রথম পত্রের যে এমসিকিউ প্রশ্ন হবে বা সিকিউ প্রশ্ন হবে তাকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে। নাম্বার 1, 1 নম্বরে বলা হচ্ছে যে উচ্চতর গণিত বইয়ের বীজগণিত ও জ্যামিতি, বীজগণিত জ্যামিতি অংশ। এই বীজগণিত জ্যামিতি অংশে আমাদের কোন অধ্যায়গুলো রয়েছে? প্রথমত রয়েছে এক্সারসাইজ 1 ম্যাট্রিক্স ও নির্ণায়ক, এক্সারসাইজ 2 ভেক্টর, এটি হলো জ্যামিতির অংশ, এক্সারসাইজ 3 সরল রেখা, এটি হলো জ্যামিতির অংশ, এক্সারসাইজ 4 বৃত্ত, এটি হলো জ্যামিতির অংশ, এক্সারসাইজ 5 বিন্যাসের সমাবেশ, এটি হলো বীজগণিতের অংশ। তারপরে রয়েছে এক্সারসাইজ 8 ফাংশন ও ফাংশনের লেখচিত্র, এটি হলো বীজগণিতের অংশ। এই যে তোমার 6টি অধ্যায়, এখান থেকে তোমার প্রশ্ন হবে 15 থেকে 18টি, এরকম একটি নির্দেশনা আমাদের আছে। নাম্বার 2 হলো দ্বিতীয় অংশ যেটি, সেটির নাম হলো ত্রিকোণমিতি ও ক্যালকুলাস। ত্রিকোণমিতি এবং ক্যালকুলাসে কারা কারা রয়েছে? নাম্বার 1, এখানে রয়েছে তোমার এক্সারসাইজ 6 ত্রিকোণমিতি, তোমার রয়েছে এক্সারসাইজ 7 এটিও ত্রিকোণমিতি। নাম্বার 3 এক্সারসাইজ 9, এটি হলো ক্যালকুলাসের ডিফারেন্সিয়াল অংশ। অ্যান্ড নাম্বার 4 এটি হলো এক্সারসাইজ 10, এটি ক্যালকুলাসের ইন্টিগ্রাল অংশ। বলা হচ্ছে এই অংশ থেকে তোমার 60টি থেকে 10টি প্রশ্ন হবে। তো তোমরা একটু খেয়াল করো, 18-র সাথে 7 হলে 25টা, 15-র সাথে 10 হলে 25টা। এই হিসাবটার কম বা বেশি হতে পারে, অনেক সময় এটি মেনটেন করা সম্ভব নাও হতে পারে। এবার আসো কী টাইপের প্রশ্ন হতে পারে। তুমি জানো যে এমসিকিউর জন্য তোমার যে 25 নাম্বারের এমসিকিউ পরীক্ষা, তার জন্য তোমার নির্ধারিত সময় হলো 25 মিনিট। এই 25 মিনিট সময়ে তোমাকে 25টা প্রশ্নের উত্তর করতে হবে। তো সেখানে কোন কোন টাইপের প্রশ্নগুলো হতে পারে? নাম্বার 1, 1 নম্বরে একক উত্তর বিশিষ্ট, একক সিঙ্গেল উত্তর, অর্থাৎ একটি প্রশ্ন থাকবে, তার 4টি অপশন দেওয়া থাকবে, যে কোনো একটি অপশন সঠিক হবে, সেই টাইপের প্রশ্ন হবে। নাম্বার 2 হলো তোমার একটা উদ্দীপক দেওয়া থাকবে, একটি উদ্দীপকের উপর ভিত্তি করে দুটো প্রশ্ন হবে।
তো এই রকমের এক সেট বা দুই সেট প্রশ্ন হতে পারে, কোনো কোনো সময় 3 সেটও হতে পারে। নাম্বার 3 হলো বহুপদী সমাপ্তি সূচক। বহুপদী সমাপ্তি সূচক অর্থাৎ একটা প্রশ্ন দেওয়া থাকবে, সেই প্রশ্নের সাথে রিলেটেড 3টি উত্তর আছে, 3টে উত্তরের 3টাও সঠিক হতে পারে অথবা একাধিক উত্তর সঠিক হতে পারে। তো সেখানে লেখা থাকে নিচের কোনটি সঠিক, 1 and 2, 1 and 3, 2 and 3, 1, 2, 3, এই 4টি অপশনে যে কোনো একটি সঠিক হতে পারে। 3 টাইপের প্রশ্ন দিয়ে সাজানো থাকে তোমার 25টি এমসিকিউ প্রশ্ন। এখন আমরা নিচের দিক থেকে যাই। মনে করে এখানে 4টাও হতে পারে, 5টাও হতে পারে, 6টাও হতে পারে। আবার উদ্দীপকে যদি একটা উদ্দীপকে হয় তাহলে 2টো প্রশ্ন, 2টো উদ্দীপকে হলে 4টা প্রশ্ন। সাধারণত 2টোর বেশি থাকে না, তাহলে বাকি প্রশ্নগুলো একক প্রশ্ন হবে। মনে করলাম এখানে যদি 4টি প্রশ্ন হয়, এখান থেকে যদি 6টি প্রশ্ন হয় 10টা, তাহলে একক উত্তরের প্রশ্ন হবে 15টা, আমার 25টা হয়ে গেল। অথবা এখানে 5টা, এখানে 4টা যদি হয় তাহলে এখানে হবে আমার 16টা। আর যদি এখানে 2টা হয় বা এখানে 4টা হয়, যে কোনো একদিকে কমলে আরেক দিকে বাড়বে। এমনিভাবে এখানে 25টি প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। এবার আসো এই 25টি এমসিকিউ প্রশ্নের প্রস্তুতিটা তুমি কেমনভাবে নেবে। আমরা একটু ধারাবাহিকভাবে যাই। মনে করো আমি যদি প্রথম অধ্যায়টা বলি, তাহলে প্রথম অধ্যায়ের প্রস্তুতিটা কেমন করে নেব। নাম্বার 1, নাম্বার 2 হলো যে কী কী টাইপের প্রশ্ন আসতে পারে এবং সেই প্রশ্নগুলোর উত্তর করার জন্য তোমাকে কী কী বিষয় সম্পর্কে জানতে হবে। তাহলে আমি প্রথম অধ্যায়ের উপরে একটু আলোচনা করি। সেটি হলো যে আমার এক্সারসাইজ 1, প্রথম অধ্যায়টি হলো আমার ম্যাট্রিক্স ও নির্ণায়ক। ম্যাট্রিক্স ও নির্ণায়ক। ম্যাট্রিক্স ও নির্ণায়ক। ম্যাট্রিক্স হলো যে আমার এক্সারসাইজ 1.1 আর নির্ণায়ক হলো এক্সারসাইজ 1.2। তো ম্যাট্রিক্স এবং নির্ণায়কের জন্য এমসিকিউ প্রশ্নের উত্তর করার জন্য তোমার কীরকম প্রস্তুতিটা নিতে হবে। প্রথমত আসো, পুরো চ্যাপ্টারটা এমনভাবে পড়া থাকতে হবে, চোখ বন্ধ করলে পুরো চ্যাপ্টারের সব পড়া তোমার চোখের সামনে চলে আসতে হবে। যেমন মনে করো আমি ম্যাট্রিক্স এবং নির্ণায়কের উভয়ের জন্য সংজ্ঞাগুলো শিখব। সংজ্ঞা, ম্যাট্রিক্স কাকে বলে, নির্ণায়ক কাকে বলে, তার ভুক্তি কাকে বলে, তার সারি কাকে বলে, তার কলাম কাকে বলে, তারপরে ম্যাট্রিক্স নির্ণায়কের ক্রম বলতে আমরা কি বুঝি। এই বেসিক ম্যাট্রিক্স নির্ণায়কের ধারণাটি তোমার থাকতে হবে। এবার আসো ম্যাট্রিক্সের জন্য বিভিন্ন প্রকার ম্যাট্রিক্সের বর্ণনা। বিভিন্ন প্রকার ম্যাট্রিক্স। তোমার কাছে যত রকমের বই আছে সেগুলো মিলিয়ে যদি করো তুমি, অনেক রকমের ম্যাট্রিক্সের ডেফিনেশন আছে। মনে করো আমরা যদি কয়েকটা বই মিলাই তাহলে দেখা যাবে 22 প্রকারের ম্যাট্রিক্সের সংজ্ঞা আমাদের কাছে আছে। ওই ম্যাট্রিক্সগুলো কোনটি কাকে বলে উদাহরণ দেখে মাত্রই আমাকে চিনতে পারতে হবে যে এই ম্যাট্রিক্সটাকে এই নামে ডাকছি, তার কারণ হলো এই কারণে এই ম্যাট্রিক্সের নাম এরকমটি হয়েছে। তাহলে ম্যাট্রিক্সের আমি বিভিন্ন প্রকার যতগুলো বইতে খুঁজে পাই সবগুলোর সংজ্ঞা উদাহরণগুলো সুন্দরভাবে শিখব। নাম্বার 2 হলো এখানে একটা বিশেষ ব্যাপার রয়েছে, সেটি হলো বিপরীত ম্যাট্রিক্স। এই বিপরীত ম্যাট্রিক্সের উপর সৃজনশীল প্রশ্ন আসে যে বিপরীত ম্যাট্রিক্সটা কি, কীভাবে শর্টকাট নিয়মে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যায় এবং একটি ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বাইর করার জন্য কি কি যোগ্যতা আছে, এই কাজগুলো তোমাকে জানতে হবে। যেমন বিপরীত ম্যাট্রিক্সের যোগ্য হওয়ার জন্য 2টি বিষয় আছে। নাম্বার 1, যে বর্গ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স তুমি নির্ণয় করবে সেই বর্গ ম্যাট্রিক্সটি হতে হবে অব্যতিক্রমী, নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। নন সিঙ্গুলার ম্যাট্রিক্সের ডেফিনিশন কি, যে ম্যাট্রিক্সের নির্ণায়ক মানটি শূন্য হবে না। আর ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলো যে ম্যাট্রিক্সের নির্ণায়ক মান শূন্য। তাহলে আমরা জানি বিপরীত ম্যাট্রিক্সের যে ডেফিনেশন আছে,
ধরো এ ইজ এ ম্যাট্রিক্স, তাহলে এ ইনভার্স হলো যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে তার নির্ণায়ক মান দ্বারা ভাগ দিতে হবে। এই যে নির্ণায়ক মান দ্বারা ভাগ দেব, সেই নির্ণায়কের মানটাই যদি শূন্য হয়ে যায়, তাহলে আমার পক্ষে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা সম্ভব হবে না। তো নির্ণায়ক মান কখন শূন্য হবে? যখন এই বর্গ ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে। তাহলে ডেফিনেটলি 1 নম্বর যোগ্যতা হলো এই বর্গ ম্যাট্রিক্সটাকে অবশ্যই অব্যতিক্রমী ম্যাট্রিক্স হতে হবে। আরেকটা বিষয় তুমি জানো, বিপরীত ম্যাট্রিক্সের জন্য আমাদের 4টা স্টেপ আছে। নাম্বার 1 হলো এটার নির্ণায়ক মান বাইর করতে হবে। নাম্বার 2 হলো এটার সহগুণক ম্যাট্রিক্স বাইর করতে হবে। নাম্বার 3 হলো এটার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বাইর করতে হবে। নাম্বার 4 হলো এই যে সূত্রটা সেটি ব্যবহার করতে হবে। এই কাজগুলো তোমাকে জানতে হবে। আবার বিপরীত ম্যাট্রিক্সের কিছু বৈশিষ্ট্য আছে, যেমন একটা বর্গ ম্যাট্রিক্সের সাথে তার বিপরীত ম্যাট্রিক্সকে তুমি যদি গুণ করে দাও, তাহলে তুমি একটা অভেদক ম্যাট্রিক্স পাবে। এই যে বৈশিষ্ট্যগুলো আছে, এগুলো বই থেকে তোমাকে পড়ে নিতে হবে। এবার আসো নির্ণায়কের জন্য আমি কিভাবে প্রস্তুতি নেব। নির্ণায়কের প্রস্তুতির জন্য নির্ণায়কের সংজ্ঞাগুলো তো তোমার আছেই, এরপরে নির্ণায়কের কতগুলো ধর্মাবলী আছে। কি কি ধর্মগুলো মানে নির্ণায়ক, সেই ধর্মগুলো সব পড়বে এবং এগুলো আমাদেরকে অঙ্ক করার সময় প্রয়োগ করতে হবে। ওই ধর্মগুলার ব্যবহার যদি তুমি জানো, তাহলে দেখা যাবে যে অনেক এমসিকিউ পরীক্ষার প্রশ্নের উত্তর তুমি পরীক্ষায় দিতে পারবে। এখন আসো আমরা কয়েকটি বিষয় একটু আলোচনা করি যে ম্যাট্রিক্স নির্ণয় থেকে কীরকম টেকনিক্যাল প্রশ্ন হতে পারে। মনে করো তোমাকে একটি বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন দেখাই। মনে করো যে এ ইজ এ ম্যাট্রিক্স 3 0 0 0 3 0 0 0 3। আমি দেখতে পাচ্ছি এটা একটা বর্গ ম্যাট্রিক্স। কীরকমের বর্গ? 3 স্কোয়ার ম্যাট্রিক্স, 3টি সারি আছে, 3টি কলাম আছে। বলা হলো যে এই ম্যাট্রিক্সটি বহুপদী সমাপ্তিসূচক প্রশ্নে যাচ্ছি। বলা হচ্ছে যে এই ম্যাট্রিক্সটি নাম্বার 1 তারা বলছে যে এটি একটি কর্ণ ম্যাট্রিক্স। নাম্বার 2 বলা হচ্ছে যে এই ম্যাট্রিক্সটি স্কেলার ম্যাট্রিক্স। নাম্বার 3 বলা হচ্ছে যে ট্রেস 9। 3টে মান দেয়া হলো। তোমাকে বলা হলো যে নিচের কোনটি সঠিক। কতে বলা হলো 1 and 2, কতে বলা হলো 1 and 3, গতে বলা হলো 2 and 3, গতে বলা হলো 1 2 and 3। এখন তুমি আসো, প্রথমত এই ম্যাট্রিক্সের চেহারা দেখে এটা কি কর্ণ ম্যাট্রিক্স বলা যাবে? তাহলে এটা জানার জন্য যে বললাম বিভিন্ন প্রকার ম্যাট্রিক্সের সংজ্ঞাগুলো জানতে হবে। তুমি যদি কর্ণ ম্যাট্রিক্সের সংজ্ঞা জানো, কর্ণ ম্যাট্রিক্সের সংজ্ঞা কি? যে প্রধান কর্ণ যেটি, প্রধান কর্ণের ভুক্তিগুলো ছাড়া বাকি সব শূন্য, সো এটি একটি কর্ণ ম্যাট্রিক্স। আবার বলা হচ্ছে যে কর্ণ ম্যাট্রিক্সের অশূন্য ভুক্তিসমূহ সকলেই একই, তার নাম হলো স্কেলার ম্যাট্রিক্স। নাম্বার 3, ট্রেসটা কি? ম্যাট্রিক্সের ট্রেসিং ভ্যালু হলো এই যে তোমার মুখ্য কর্ণ আছে, মুখ্য কর্ণের ভুক্তিসমূহের সমষ্টি, এই তিনটাকে যোগ করলে আমরা 9 পাচ্ছি। তাহলে দেখা যাচ্ছে 1 2 3 তিনটাই সঠিক, সুতরাং সঠিক উত্তর হলো ঘ নাম্বার উত্তরটি হলো সঠিক। এমনিভাবে তুমি একটা ম্যাট্রিক্সের যদি সংজ্ঞাগুলো তোমার কাছে ক্লিয়ার থাকে, তাহলে তুমি এই এমসিকিউ প্রশ্নটার উত্তর করতে পারলে। এবার আসো আরেকটা প্রশ্ন তোমাদেরকে দেখাই। মনে করো যে কোনো একটা ম্যাট্রিক্স দেওয়া হলো, সে বি ইজ এ ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটাতে বললাম 2 1 4 3 হলে বি ইনভার্স সমান কত? বি ইনভার্সের মানটি কত হবে? এর জন্য তোমাকে 4টা অপশন দিয়ে দিল। ধরো একটা অপশন দিল হাফ অফ 3 -4 -1 2।
খ নাম্বার অপশনটা হলো হাফ অফ 3 -1 -4 2। গ নাম্বারে বলা হলো হাফ অফ 3 - 4 -1 2। ঘ নাম্বারে বলা হলো হাফ অফ 3 - 4 1 - 2। এই যে আমি চারটা বর্গ ম্যাট্রিক্সের মান লিখলাম, হুইচ ইজ কারেক্ট? আমরা বলেছি যে একটা ম্যাট্রিক্সের বর্গ ম্যাট্রিক্স বাইর করতে হলে আমাকে এই চারটে স্টেপ জানতে হবে। তা আমি এমসিকিউ পরীক্ষার প্রশ্নের উত্তরের জন্য এই চারটে স্টেপ যদি অঙ্কটা করতে যাই আমার লাগবে 10 মিনিট সময়। তাহলে কি একটি প্রশ্নের জন্য 10 মিনিট সময় ব্যয় করা সম্ভব? তাহলে শর্টকাট কিছু টেকনিক তোমার জানা থাকতে হবে, যার মাধ্যমে এটি আমরা বের করতে পারব। যেমন নাম্বার 1 হলো, এই যে দেখো কোনাকুনি 3 × 6, এখানে হলো 4, 6 থেকে 4 গেলে 2, তার মানে নির্ণায়ক মানটা 2। তো নির্ণায়ক মান 2 হলে পরে 1 / নির্ণায়ক মান হিসাবে হাফ। তো হাফ তো সব জায়গায় আছে, তাহলে সবগুলোর জন্য নির্ণায়ক মান বাক হবে যেটি হাফ, সেটা আমার কাছে আছে। কিন্তু বাকিটার অবস্থা কী হবে? বাকিটার অবস্থার জন্য একটা কৌশল আছে। সেই কৌশলটা হলো কি, এই যে কোনাকুনি প্রথম কর্ণ আছে, প্রথম কর্ণের বুক্তিগুলো ইন্টারচেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ 2টা 3 জায়গায় যাবে, 3টা 2 জায়গায় যাবে। আর এই কোনাকুনি যারা, তাদের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তাহলে তুমি অ্যান্সারটা খেয়াল করো তো, কি 2টা এখানে চলে গেছে, 3টা এই জায়গায় চলে আসছে, আর এই কর্ণের বুক্তিগুলার চিহ্ন মাইনাস হয়ে গেছে। এই কৌশলটা যদি তোমার কাছে জানা থাকে তাহলে তুমি 20 সেকেন্ডে অ্যান্সারটা করে ফেলতে পারবে। কিন্তু পুরো অঙ্ক করে তোমাকে যদি আসতে হয় তোমার তো লাগবে 10 মিনিট সময়। ফলে তোমাকে টেকনিকগুলো জানতে হবে। আবার বলছি, একটি 2 স্কোয়ার ম্যাট্রিক্সের বর্গ ম্যাট্রিক্স যদি বানাতে হয়, নির্ণায়ক মানটা কোনাকুনি গুণ করে বাইর করলা 10 সেকেন্ডে, তারপর দেখলা এই প্রথম কর্ণটার বুক্তিগুলা চেঞ্জ হয়েছে কিনা আর অপর কর্ণের চিহ্নটা চেঞ্জ হয়েছে কিনা, তাহলে তুমি সহজে বর্গ ম্যাট্রিক্সের মানটা এখান থেকে বের করতে পারলে। এবার নির্ণায়কের উপর একটা প্রশ্ন দেখাই। এটা হলো টেকনিক্যাল প্রশ্ন, যাতে করে তুমি শর্টকাটে উত্তরটি দিতে পারো। মনে করো তোমাকে একটা নির্ণায়ক দেওয়া হলো, সেটি হলো পি এর কোন মানের জন্য একটা নির্ণায়ক দেওয়া হলো 1 2 3 1 2 পি, তারপরে দেওয়া হলো 3 4 0 এর মান 0 হয়। এই যে পিটা আছে, পি এর কোন মানের জন্য এই নির্ণায়কের মানটা 0 হবে। সাধারণভাবে তোমরা এরকম চিন্তা করতে পারো, এই নির্ণায়কটা লিখলাম সমান সমান 0 ধরলাম, তারপর নির্ণায়কটাকে ভাঙাই সরল টরল করে পি এর মানটা বের করলাম। এটি করতে তো আমার 5 মিনিট সময় যাবে। কিন্তু আমি যদি একটু আইকিউ ব্যবহার করি, যে প্রথম সারিতে 1 2 3 আছে, তাহলে দ্বিতীয় সারিতে যদি 1 2 3 হয়, তাহলে একটা স্টেপ আমি যদি বিয়োগ করি, 1 থেকে 1 গেলে 0, 2 থেকে 2 গেলে 0, 3 থেকে 3 গেলে 0, তার মানে একটা অপারেটিং সিস্টেমের পরে যদি কোনো সারি সবাই 0 হয়ে যায়, তাহলে তো পুরো নির্ণায়কের মানটা 0 হচ্ছে। তাহলে আমি বুদ্ধি ব্যবহার করে পি এর মানটা 3 সহজে বের করতে পারি। এখন দেখা যাচ্ছে এই প্রশ্নটিও পরীক্ষার ছিল, সেখানে দেওয়া আছে পি এর মান 3/5, সেখানে দেওয়া আছে -3/5, সেখানে দেওয়া আছে -3, সেখানে দেওয়া আছে 3। তো আমি যদি টেকনিক ব্যবহার করি, আমি সহজে বলতে পারি যে পি এর জায়গায় যদি 3 হয়, দুটো সারি সমান হয়ে গেলে পরে এই নির্ণায়কের মানটা আলটিমেটলি 0 হয়ে যাবে। এই সমস্ত ছোটোখাটো বুদ্ধিগুলো যদি থাকে তাহলে আমি এই অ্যান্সারগুলো করতে পারবো। এবার আসো তাহলে দ্বিতীয় অধ্যায় থেকে একটু আলোচনা করি। দ্বিতীয় অধ্যায় যেটি আছে তোমাদের, এটি জ্যামিতি অংশের ভেক্টর। ভেক্টর সম্পর্কে তোমাদের বরাবরই ভালো ধারণা, তার কারণ হলো তোমরা নবম দশম শ্রেণীতে ভেক্টর পড়েছো,
আবার হলো যে তুমি একাদশ শ্রেণীর ফিজিক্সেও ভেক্টর করেছো, আবার ম্যাথমেটিক্সও ভেক্টর করছো, ফলে স্বাভাবিকভাবে তোমার ভেক্টর সম্পর্কে অনেক বেশি ধারণা থাকবে। তাহলে এক্সারসাইজ 2 ভেক্টর। ভেক্টর থেকে আমরা কি পড়ব? ভেক্টর থেকে ভেক্টর কাকে বলে, একক ভেক্টর কাকে বলে, শূন্য ভেক্টর কাকে বলে, এরকমের যতগুলো ভেক্টর আছে ভেক্টরের সংজ্ঞাগুলো পড়ব, ভেক্টরের জ্যামিতিক প্রমাণগুলো সম্পর্কে একটু আইডিয়া রাখব। তারপরে হলো যে ভেক্টরের কিছু কিছু অপারেটিং সিস্টেম, যেমন ভেক্টরের ডট গুণন কাকে বলে, ডট গুণন থেকে কিভাবে আমরা ব্যবহার করে কোণ বের করতে পারি। আবার আমরা জানি যে দুটো ভেক্টরের ডট গুণন যদি শূন্য হয় তাহলে পরে ভেক্টরগুলো পরস্পর লম্ব হবে। আবার হলো যে তোমার ক্রস গুণনের ডেফিনেশন কি, সেখান থেকে আমরা জানতে পারবো একক ভেক্টরটি কেমন করে বের করতে হয়। সেখান থেকে আমরা বলতে পারি দুটি ভেক্টর যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে তার ক্রস গুণনের মানটা শূন্য হয়ে যাবে। আবার আমরা জানি ট্রিপল প্রোডাক্ট কাকে বলে। ট্রিপল প্রোডাক্টটি হলো একটি ভেক্টরের সাথে অন্য দুটি ভেক্টরের ক্রস গুণনের সাথে ডট গুণন যদি করি সেটা হলো ট্রিপল ভেক্টর, ট্রিপল প্রোডাক্ট ভেক্টর। আর ট্রিপল প্রোডাক্ট ভেক্টরটি আমাদের লাগে যদি তিনটি ভেক্টর একই সমতল অবস্থিত হয় তাহলে ট্রিপল প্রোডাক্ট ভেক্টরের মানটি শূন্য হবে, দ্যাট ইজ এ ডট বি ক্রস সি এর মানটা শূন্য হবে। এগুলো ব্যবহার করে আমরা ভেক্টরের যত নিয়ম কানুন আছে সেই অঙ্কগুলো করতে পারবো। আরও রয়েছে সেখানে তুমি একটি ভেক্টর উপর আরেকটি ভেক্টর অভিক্ষেপ কীভাবে বাইর করবে, একটি ভেক্টর বরাবর আরেকটি ভেক্টর উপাংশ কীরকমভাবে হবে, তুমি ভেক্টর ব্যবহার করে সমান্তরাল রেখার ভেক্টর সমীকরণটি কেমন হবে, তুমি ভেক্টরের মাধ্যমে ত্রিভুজের ক্ষেত্রফল কীভাবে বের করবে, ভেক্টরের মাধ্যমে সামান্তরিকের ক্ষেত্রফল কেমনে বাইর করবে, সামান্তরিকের কর্ণ দেওয়া আছে ক্ষেত্রফলটা কেমন হবে, সামান্তরিকের তিনটি বাহু দেওয়া আছে তাহলে সামান্তরিক আকার ঘনকের আয়তন কী করে বাইর করবে। এই সমস্ত নিয়মকানুনগুলো জানলে পরে ভেক্টর সংক্রান্ত অঙ্কগুলো তুমি করে ফেলতে পারবে। মনে করো তোমার ওই যে বললাম একটা উদ্দীপক দিয়ে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে, সেরকম একটা প্রশ্ন নিয়ে আলাপ করি। মনে করো ভেক্টর একটা প্রশ্ন দিল যে a of 1 2 3 b of 4 5 6 দুইটি বিন্দু এবং ও মূল বিন্দু, ওটা হলো মূল বিন্দু। তোমার এরকমের দুটো একেবারে 1 2 3 4 5 6 হয়ে গেছে, একটু চেঞ্জ করে নিই। এখানে 2 নিলাম, 4 নিলাম, 6 নিলাম, একটা 1 2 3 একটা 2 4 6, এরকমের দুটি বিন্দু দেওয়া আছে। এই হলো তোমার উদ্দীপক। এই উদ্দীপকের উপরে ভিত্তি করে তোমার মনে করো দুটো প্রশ্ন দেয়া হলো। নাম্বার 1 একটি প্রশ্ন হলো যে এবি যে ভেক্টরটি আছে এবি ডিস্টেন্স ভেক্টরের মানটি কত। এই ডিস্টেন্স ভেক্টরের মান কত হবে এরকমের প্রশ্ন দিয়ে তোমার দেয়া হলো √11, খ √14, গ হলো তোমার √56, গ হলো 14। এই অপশনগুলোর পিছনে লজিক আছে, কি কারণে এই অপশনগুলো দেওয়া হয়েছে, একজন স্টুডেন্ট কি কি কারণে এই অপশনগুলোর দিকে ধাবিত হতে পারে। আমি বেসিক জিনিসটা নিয়ে আলাপ করি, সেটা হলো একটা বিন্দু দেওয়া আছে, বি একটা বিন্দু দেওয়া আছে, তো ডিস্টেন্স ভেক্টরটা কত হবে। আমরা ত্রিভুজের ভেক্টর সূত্র ব্যবহার করে কাজগুলো করতে পারি, তবে পুরো ত্রিভুজ একে ওকে মূল বিন্দু ধরে এ বিন্দুর অবস্থান ভেক্টর বাইর করে বি বিন্দুর অবস্থান ভেক্টর বাইর করে ভেক্টর সূত্রের মাধ্যমে এ বি ডিস্টেন্স ভেক্টর বের করতে যাওয়া এত লম্বা প্রসিডিউরে না গিয়ে আমরা শর্টকাট জানি যে এই পরের বিন্দু থেকে আগের বিন্দুর স্থানাঙ্কগুলো বিয়োগ করলে পরে আমি ভেক্টরটা পেয়ে যাব। দ্যাট ইজ এ বি ভেক্টরের মান হবে 2 থেকে 1 বিয়োগ করে আই, 4 থেকে 2 বিয়োগ করে জে, 6 থেকে 3 বিয়োগ করে 3k। এই হয়ে গেল আমার ডিস্টেন্স ভেক্টর। এটা আমি 10 সেকেন্ডে বের করে ফেলতে পারি। তারপর আমরা জানি যে কোনো ভেক্টরের মান হলো আই এর সহগ স্কয়ার, জে এর সহগ স্কয়ার, কে এর সহগ স্কয়ার, তাহলে 1 4 5 9 মিলে √14। তাইলে পরে এটাই হলো যে আমার কারেক্ট অ্যান্সার। তাহলে দুটি বিন্দু যদি দেওয়া থাকে তাদের অবস্থান ভেক্টর ব্যবহার করে কিভাবে ডিস্টেন্স ভেক্টরটি বাইর করতে হবে
এটি তোমার শর্টকাট নিয়মটা জানা থাকতে হবে। এবার যদি তোমাকে 2 নম্বর প্রশ্ন বলা হয় যে এ বি কে অবস্থান ভেক্টরে প্রকাশ করে এ ভেক্টর বরাবর বি ভেক্টরের অংশক ভেক্টর কত? সেখানে মনে করো তোমার 4টা অপশন দেওয়া আছে। 2√14 এ ভেক্টর, খ নম্বরে দেওয়া আছে √14 এ ভেক্টর, গতে দেওয়া আছে তোমার √56 এ ভেক্টর, গতে দেওয়া আছে 14 এ ভেক্টর। এটার সাথে অনেকটা মিলওয়ালা কতগুলো মান দিয়ে দিল। এখন প্রশ্ন হলো তোমাকে জানতে হবে অংশক ভেক্টরের মানটা কিভাবে বের করতে হবে। আমরা জানি যার বরাবর হবে, এ বরাবর হলে তাহলে এ ডট বি ডিভাইডেড বাই ম্যাগনিটিউড অফ এ, পাশে হলো তার একক ভেক্টর। এখন এই দুটি ভেক্টরের ডট গুণন হবে। তাহলে এর পজিশন ভেক্টর, বি এর পজিশন ভেক্টর, দ্যাট ইজ 1i 2j 3k 2i প্লাস 4j প্লাস 6k এগুলা হবে, এবং এদের ডট গুণন হবে ওই আই এর সহগ দুইটার গুণ, জে এর সহগ দুইটার গুণ, কে এর সহগ দুইটার গুণ। অতগুলো কাজ না করে আমি তো এখান থেকে বের করে ফেলতে পারি, এটার সাথে এটা গুণ করলে 2, এটার সাথে এটা গুণ করলে 8, এটার সাথে এটা গুণ করলে 18। তাহলে সব মিলে আমি এখানে পাচ্ছি কত? 28। তাহলে এই মানটা হলো 28। এখন এ ভেক্টরের মান মানে কত? এটার মান, তাহলে 1 স্কয়ার মানে 1, 2 স্কয়ার 3 স্কয়ার সব মিলে হলো √14। পাশে আছে এ ভেক্টর, তো এটাকে তুমি 2 × 14 করে যদি লিখো √14 এ ভেক্টর, তাহলে 2√14 এ ভেক্টর। তাহলে 2√14 এ ভেক্টর মানে এই উত্তরটাই হলো আমার সঠিক উত্তর। তাহলে এতগুলো কাজ না করে এই যে মুখোমুখি জানতে হবে এই দুজনের পজিশন ভেক্টর থেকে ডট গুণন করা মানে কি, এর সহগ দ্যাট ইজ ভেক্টর কম্পোনেন্টগুলো গুণ করে দিয়া আমি রেজাল্টটা 28 বাইর করব, এইটার মানটাকে √14 বাইর করব, তারপরে সরল করে আমাকে 1 মিনিটের মধ্যে উত্তরটা বের করে ফেলতে হবে। এমনিভাবে সঠিক সব নিয়মগুলো তোমাকে জানতে হবে, এবং টেকনিক্যাল নিয়ম কম সময়ে তুমি যেন এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো করতে পারো। আবার কিছু প্রশ্ন আছে যেগুলো দেখা যাবে একেবারে মুখস্থ। যেমন মুখস্থ মানে কি, তোমরা জানো যে এইটার সাপেক্ষে আমি যদি বলি যে এ বরাবর, ছোট হাতের এ দিয়ে প্রকাশ করলাম, এ বরাবর বি ভেক্টর অংশক ভেক্টর হলো এ ডট বি ম্যাগনিটিউডে, পাশে হলো এ ভেক্টরের একক ভেক্টর। এখন এই জিনিসটাকে আবার এরকম করে লেখা যায়, এত বি এ ভেক্টর, তাহলে এইটা মানে তো একক ভেক্টরে ডট বি এ ভেক্টর। এই চেহারাটা যে অংশক ভেক্টরের সূত্র, এটি যদি তুমি মুখস্থ জানো আগে থেকে, তাহলে এই টাইপের চেহারার যদি কোনো অঙ্ক দেয় তুমি দেখা মাত্র উত্তর করতে পারো। অর্থাৎ বলতে চাচ্ছি কিছু কিছু এমসিকিউ প্রশ্নের উত্তর আছে তোমার আগে থেকেই শেখা আছে, মুখস্থ আছে, তুমি জানো, দেখে মাত্র বলতে পারবা কয়েক সেকেন্ডে যে এটাই হলো সঠিক উত্তর, অপশনগুলো চয়েস করে নিতে পারবো। তাহলে ম্যাট্রিক্স নির্ণায়ক এবং ভেক্টর এই দুটি চ্যাপ্টারের বেসিক জানতে হবে, সংজ্ঞাগুলো জানতে হবে, সূত্রগুলো জানতে হবে, অঙ্ক করার শর্টকাট নিয়মগুলো জানতে হবে। এ যদি জানতে পারো তাহলে তুমি খুব দ্রুত এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো করতে পারো। আমরা পরবর্তী ক্লাসে পরে যে চ্যাপ্টারগুলো আছে সেগুলোর উপরে আলোচনা করব। এই দুটি চ্যাপ্টার আলোচনা এবং পুরো এমসিকিউ প্রশ্নটা কীভাবে হতে পারে এই জিনিসগুলো তুমি অনুধাবন করবে, বোঝার চেষ্টা করবে, এবং যত বেশি বই পড়বে, যত বেশি জানবে, তত বেশি সহজে তুমি এমসিকিউ পরীক্ষার প্রশ্নের উত্তরগুলো করতে পারবে। সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পড়ালেখায় মনোনিবেশ করবে। ধন্যবাদ।